জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, নয়াপল্টনে বিএনপি তরুণদের সমাবেশ শুরু। 2019 সালেই আদেশ হওয়ার পর ফাঁসির জন্য প্রস্তুত নিয়ে রেখেছিলাম, বললেন জামাত নেতা আজহারুল ইসলাম। 18 কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে, বললেন জামাতের আমির শফিকুল ইসলাম। সমন্বয়কদের আর কোনো সুযোগ দেওয়া হবে না, এইমাত্র ঘোষণা দিলেন সেনাপ্রধান। সর্বশেষ জানবেন, আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া গেছে ডক্টর ইউনূস আর বেশি দিন টিকতে পারবে না, এমনটা গোয়েন্দা সংস্থায় তথ্য উঠে এসেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নয়াপল্টনে বিএনপি তরুণদের সমাবেশ শুরু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 অঙ্গ সংগঠনের আয়োজনে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বুধবার 28 মে বিকাল 3টা 37 মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সার্জিমানে দেখা গেছে রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাস স্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পথচারণা জনসমুদ্র পরিণত হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণ অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়তেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে। তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাস জুড়ে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয় বিএনপির এই 3 সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 4টি বিভাগীয় শহর ও রাজধানী সহ মোট 8টি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা কর্মসূচির চূড়ান্ত পূর্ব। দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাবেশের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান, সেটি হলো রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ। 2019 সালেই আদেশ হওয়ার পর ফাঁসির জন্য প্রস্তুত নিয়ে রেখেছিলাম। সদ্য কারামুক্ত জামাতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম স্মৃতিচারণা করে বলেছেন, 2019 সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকেই আমি প্রস্তুত নিয়ে রেখেছিলাম ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর কাছে হাজির হব। আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি সবার কাছ থেকে কিন্তু বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যে আমানত ছিল দিয়েও দিয়েছিলাম। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় 14 বছর পর মানবতায় সবাই যোগ দিয়ে একথা বলেন তিনি। মঙ্গলবার 27 মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামাতের ইসলামী তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে খালাসের আদেশ দেন। কেরানীগঞ্জ কারাগারে তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। আদালতে খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর আজ বুধবার সকাল 9টা 5 মিনিটে কারামুক্ত হন তিনি। বুধবার 28 মে সকাল 11:30টায় রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে তার মুক্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে জামাতে ইসলাম। সেখানে তিনি স্মৃতিচারণা করে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আমি শারীরিক এবং মানসিকভাবে ভালো আছি। বয়সে বার্ধক্য উপনীত হলেও আমি চিন্তায় চেতনায় এখনও যুবক। তিনি আরও বলেন, আমি চিন্তাও করিনি আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলবো। আমি সেরকম বক্তাও নই দাঁড়িয়ে কথা বলতে পারবো। আগে জানলে বুঝলে হয়তো বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি বা নোট নিয়ে আসতাম। এটিএম আজহারুল ইসলাম বলেন, 2019 সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকেই আমি প্রস্তুত নিয়ে রেখেছিলাম আল্লাহর কাছে হাজির হব। আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি সবার কাছ থেকে কিন্তু
বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যে আমানত ছিল দিয়ে দিয়েছি। 2019 সালের ডিসেম্বর মাসের দিকে যখন করোনার মধ্যেই যেন আল্লাহর করুণা হলো, দেরি হতে 5-6 বছর তো কেটে গেল। কন্ডম ছেলে ছিলাম, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে 2 নম্বর ফাঁসির ছেলে 10 মাস থাকার সময়। এরপর 4 নম্বর ছেলে আনা হয়, যেখানে অনেক রেস্ট্রিকশন থাকলেও ভালোই ছিলাম। তিনি বলেন, 5ই আগস্টে সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের অতীত ইতিহাসটা আমার জানা, যে 5, 10, 20 হাজার মানুষ মরলেও তারা ক্ষমতা ছাড়বে না। 5ই আগস্ট সকালের দিকে প্রিজন সেল থেকে আমি তাকিয়ে দেখি যে শাহবাগ টিএসসির দিকে অনেক লোক, আমি দেখছি ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে থাকা পুলিশকে ঘুষি মারতেছে। তখন আমি বলছিলাম, এই সরকার আর থাকতে পারবে না। মানুষের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর তো সবই আপনাদের জানা। আজকে মুক্ত হলাম, কি কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন তুলে আজহারুল ইসলাম বলেন, আমার তো জমি জমা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নেই। আমি আসলে ইসলামী আন্দোলন করি, এটাই অপরাধ। নিজামী মুজাহিদ ভাই গ্রেপ্তার হওয়ার পরে আমি 1.5 বছর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছি। তখন পর্যন্ত আমি ভাবি নাই যে আমাকেও জেলে যেতে হবে, কিন্তু জেলে যেতে হয়। তবে তারা আটকাতে পারেনি, আমি বের হয়ে আসি। এরপর আমাকে আটকানোর জন্য আবারও জেলে পাঠাতে যুদ্ধাপরাধের এই মামলায় দেওয়া হয়। তবে ইসলামী আন্দোলনের কর্মী বলেই দীর্ঘ সময়ে আমি সমস্যা বোধ করিনি। আজহারুল ইসলাম বলেন, আমি ইসলামী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার সময় আমি না লেখাপড়া ভালো জানা ছাত্র ছিলাম, স্বাস্থ্য ভালো ছিল না, কিন্তু আমার বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে ইসলামী আন্দোলনে যুক্ত থাকলে জেল জুলুম নির্যাতন ফাঁসি হবেই। এটা নিয়ে তাই কখনো চিন্তা হতো না। আমাকে যারা সাবেক সহকর্মী আছেন তারা সেটা জানেন। তিনি আরও বলেন যে ইসলামী আন্দোলনের জন্য আমাদের নিজামী মুজাহিদ কামরুজ্জামান মোল্লা ভাইদের সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে। আরও সিনিয়র যে নেতারা সুচিকিৎসা না পেয়ে মারা গেলেন, তারা নিশ্চয়ই শহীদের মর্যাদা পাবেন। তাদের কোনো অপরাধ ছিল না। এনসিপির সাংস্কৃতিক প্রচার ও প্রকাশনা সেল গঠন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার 27শে মে মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব দফতর সালেউদ্দিন সিফাতের সই করা 2টি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমোদনক্রমে সাংস্কৃতিক সেল গঠিত হলো। সংস্কৃতি সেলের সম্পাদক করা হয়েছে লুৎফর রহমানকে, সহ সম্পাদক করা হয়েছে সৈয়দা নীলিমা দোলাকে। এছাড়া সদস্য হিসেবে আছেন আরও 6 জন। তারা হলেন মোহাম্মদ মেশকা কামাল, মোর্শেদ সাইদুল্লাহ, আরও অনেক নেতাকর্মী সেখানে। অন্যদিকে প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদনা হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, এছাড়া আরও অনেক নেতাকর্মী। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে আজকের সবচেয়ে বড় আপডেট নিউজগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।